তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনাব মাহবুবুল্লাহ সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত শুনছি, আমি চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে। কারণ এই জন্য এটা চিন্তা করছিলাম যে আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা প্রত্যেকেই শহীদ জিয়ার গঠিত রাজনৈতিক আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। দলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এই মঞ্চে খুব সম্ভবত আমি যতটুকু আমি ধারণা করতে পারি, সেলিমা আপা আছেন একমাত্র। শহীদ জিয়া যখন জীবিত ছিলেন দপ্তরে বোধহয় সেলিমা আপা কাজ করতেন। কাজে সরাসরি যদি শহীদ জিয়ার সহকর্মী বলা হয়, মঞ্চে একজন উপস্থিত আছেন, অন্যরা বিভিন্ন সময় হয়তো দূরে থেকে কাজ করেছেন। সামনে যারা উপস্থিত আছেন আপনারা খুব সম্ভবত অধিকাংশই মনে হয় শহীদ জিয়াকে সামনাসামনি সেভাবে দেখেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া। জীবিত শহীদ জিয়াকে সামনাসামনি দেখেননি কেউ কেউ, সবাই না, আমি বলেছি অধিকাংশ, মানে কমের মধ্যেও যারা আছেন তারা দেখেছেন অনেকে। প্রবলেমটা হয়েছে আমার, এই জন্য প্রবলেমটা যে আমি কোন অবস্থান থেকে কথা বলবো, কারণ উনি তো আমার পিতা। এই মুহূর্তে আমি হয়তো দলের দায়িত্বে আছি, দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আছি, ওই হিসেবে চিন্তা করলে উনি আমার নেতা, আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমি ওনার সন্তান। কাজে আমি এখন কোন অবস্থান থেকে কোন দিক থেকে বক্তব্য রাখবো, এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আমার জন্য, আমার কাছে মনে হয়েছে। বক্তব্যের শুরুতে আমি, যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে, অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে। এক্সপিরিয়েন্স প্রথম যেটি, সেটি হচ্ছে এই ঘটনাটি খুব সম্ভব 75-6 দিকে হবে ঘটনাটি। স্বাভাবিক, সকলের বাসাতেই বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে। আমাদের বাসায়ও মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের সে কিরকম তখন সে মানুষে থাকতে পারে, এটা আপনার ধারণা। দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পর এখন যেরকম আনফর্চুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায়, এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন,
নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি। আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরো কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথেও মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান ধরার ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি যে মূল্যবোধের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। এটি মাগরেবের, মক্কায় তখন আমরা, এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা, মক্কা মানে যে হারাম শরীফটা যত বড়, তখন আরো অনেক ছোট ছিল এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন এখানে যদি কেউ গিয়ে থাকেন, মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটি ভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তো আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল। আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাতে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটি ভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটাই ঘটলো। ও বললো যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই কথাটা দিয়ে আমি
আজকে আপনারা এখানে যারা আছেন এবং এখানে মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আছে, নিশ্চয়ই এখানে লাইভ কানেকশনও আছে। এটা দিয়ে যেটা সংক্ষেপে আমি বোঝাতে চাইছি সকলকে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে, দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে, যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়া রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। মহাশির সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা সহ বাংলাদেশের সকল পর্যায়ে, সকল কর্নারের বিএনপির যে সকল নেতা কর্মীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে বিগত 12 তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে। বাট গত 17 বছরে কি হয়েছে তার জীবন্ত সাক্ষী কিন্তু আপনারা এখানে বলা যায় উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ। এখানে যারা কানেক্টেড আছেন অনলাইনে প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক দলের সদস্য ছাড়াও কম বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সহ প্রত্যেকটি মানুষ দেশের জীবন্ত সাক্ষী এই ব্যাপারে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে বলেছেন মানুষ প্রত্যাশা করে তার কাছে, যার কাছ থেকে সে কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে যে ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে। আজকে আপনারা যারা এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করেছেন, সারা দেশেই কম বেশি সব জায়গায় এরকম আলোচনা অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী হয়তো রাতে, সন্ধ্যায় বা আগামীকাল অনলাইনের মাধ্যমে সব বক্তার বক্তব্যই শুনবেন। তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার তারা। কাজেই আসুন
শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, অর্থাৎ একটি রাজনৈতিক দল যার নীতি আছে, যার আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে। যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম 12 তারিখের নির্বাচনের আগে, এবং দেশের মানুষ এই ম্যানিফেস্টো বা পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে, এবং 12 তারিখে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পরিকল্পনা যদি, যেহেতু 12 তারিখ পর্যন্ত এই পরিকল্পনাটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা, 12 তারিখ পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। কিন্তু 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি হচ্ছে যে মানুষ যারা এটির পক্ষে রায় দিয়েছে, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো, তাদের এটি পরিকল্পনা। রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনাগুলোর মধ্যে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে, অর্থাৎ শিল্পের বিপ্লব, আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করার সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন কি ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখানে আমরা শুনেছি ডক্টর জাহিদের বক্তব্যে যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কিভাবে জিনিসটিকে তুলে এনেছিলেন সেটি আমরা দেখেছি। আমরা নারীদেরকে এম্পাওয়ার করার জন্য আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি বিষয় রেখেছি, ফ্যামিলি কার্ড বিষয়ক একটি বিষয় আমরা রেখেছি। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? সরকারের কাজ করবে, কিন্তু আপনিও কিন্তু সেই দলেরই একজন, যে দলের সরকার সেই দলের একজন আপনি কিন্তু কর্মী। আজকে সেই দলের কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন, সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব।
আমাদের সংসদের যে 214 জন এমপি, আমাদের যে 50 জন আমি সহ 50 জন যে ক্যাবিনেট সদস্য আছেন, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না। আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। আপনারা প্রত্যেকটি মানুষ, দেশের সারা দেশের আনাচে কানাচে আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্র দল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতি দল বলুন, শ্রমিক দল বলুন, অর্থাৎ আমাদের মূল দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, উপজেলায়, পৌরসভায়, বিভাগীয় শহরে যেখানেই বলুন না কেন, 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রিয় সহকর্মীবৃন্দ, যে আমি তো এমপি না, মন্ত্রী না, বা আমি সরকারের সাথে রিলেট না, আমি কিভাবে এবার কাজে সহযোগিতা করব? প্রিয় সহকর্মী, আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন, বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন, এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই 45তম শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ গ্রহণ করতে পারি। কি সেই শপথ? আমরা শপথ গ্রহণ করতে পারি, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটি জনগণকে সাথে নিয়ে 2024 সালের 5ই আগস্ট জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম। 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল নির্বাচন পার হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা কার্যক্রম, সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মীরা, আসুন এটি হোক সরকার গঠন করার পরে শহীদ জিয়ার প্রথম যে মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীতে এটি হোক আজকে আমাদের শপথ, এটি হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।